ভারত আমাদের কথা না শুনে আর আমরা যদি মুসলমান বিশ্বের কাছে আহ্বান জানাই এবং গাজওয়াতুল হিন্দ চালু হয়ে যায়, তাহলে তো দিল্লিকে দখল করা আমাদের জন্য কোনো বিষয় নয়। এখন আসলে কি মনে হচ্ছে যে শেখ হাসিনার যে রায় আমরা গতকালকে পেয়েছি, সেই রায় কার্যকর করবার কোনো বিকল্প বাংলাদেশের সামনে আছে কিনা? আছে। বাংলাদেশ এখন ভারতকে বাধ্য করতে পারে যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি শেখ হাসিনাকে আমাদের হাতে ফেরত দেওয়া না হয়, তাহলে সেভেন সিস্টার তোমাদের আর থাকবে না। এবং আমাদের এই মুহূর্তে বাংলাদেশে যে সকল বিপ্লবী যারা আছেন, তারা স্বপ্ন দেখেন, তাদের একটা বিরাট অংশ যে গাজওয়াতুল হিন্দের স্বপ্ন দেখেন। তো কাজেই যদি ভারত আমাদের কথা না শুনে আর আমরা যদি মুসলমান বিশ্বের কাছে আহ্বান জানাই এবং গাজওয়াতুল হিন্দ চালু হয়ে যায়, তাহলে তো দিল্লিকে দখল করা আমাদের জন্য কোনো বিষয় নয়। তখন কি করা যাবে? শেখ হাসিনাকে আমরা যেমন আগে ঢাকা শহরে এনে ফাঁসি দিতে পারতাম, তখন দিল্লির লালকেল্লার সামনে এটা ফাঁসি দেওয়া কোনো সমস্যা নয়, হতে পারে এরকম। দ্বিতীয় যে বিকল্প, সেটা হলো যে আমরা এখন ভারতের সঙ্গে যে কূটনৈতিক যে সম্পর্কটি রয়েছে, সেই সম্পর্কের জায়গাতে আমাদের যে বিশ্ব খেলোয়াড় আছেন জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা তো তাকে আকাশের চাঁদ তারার মতো মনে করি এবং আমরা মনে করি যে বাংলাদেশে তার এই আগমন আমাদের এই বাঙালি জাতি আমরা 100 বছর পূর্ণ করেছি। আমাদের ময়মুরব্বীরা সারা জীবন ভালো কাজ করেছেন, এই জন্য আমাদের 14 জন্মের ভাগ্যি যে আমরা এরকম একজন প্রধান উপদেষ্টাকে পেয়েছি সরকারের প্রধান হিসেবে, যার কথায় বাকিংহাম প্যালেসের সানাই বাজে, যার কথায় হোয়াইট হাউসের দরজা খুলে যায়, যার কথায় বিশ্বের সমস্ত বাঘা বাঘা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা ফুটবল মাঠে চলে আসে ফুটবল খেলা দেখার জন্য। তো উনি যদি ওনার সেই জাদুকরী ম্যাগনেটিক অ্যান্ড ম্যাজিক্যাল যে পাওয়ার আছে, এই পাওয়ার ব্যবহার করে নরেন্দ্র মোদীকে যদি হুকুম দেন যে আপনি যদি এই সময়ের মধ্যে শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করেন, তাহলে পুরো ওয়েস্ট অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা, তাদের সঙ্গে ভারতের যত বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, মিলিটারি পাওয়ার রয়েছে এবং কৌশলগত সম্পর্ক রয়েছে, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস আমার সেই ম্যাজিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক পাওয়ার ব্যবহার করে সমস্ত ভারতের রাজনীতি অর্থনীতি তছনছ করে দেব। ইট ক্যান বি ডান। আমরাও চাই আপনারা আসুন, আপনারা ভারত দখল করুন, গাজওয়াতুল হিন্দ করুন। আমরাও চাই আপনারা আসুন, আপনারা ভারতে আসুন, ভারতে এসে আমাদের ভারতবর্ষকে দখল করুন, আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যকে আপনারা খণ্ড খণ্ড করুন, আমাদের ভারতবর্ষে আপনারা এসে রাজত্ব করুন। হ্যাঁ, আমরা চাই। আচ্ছা, এখানে অনেক কথাই বললো, অনেক কথাই আমরা শুনলাম, কিন্তু একটা কথাও বাস্তব না, একটা কথাও বাস্তবের সাথে কোনো মিল নেই বা কোনোদিন হতে পারে না। সব গাঁজাখুরি গাল গল্প, যাকে বাংলা কথা। এই যে লোকটি, এই লোকটিকে আমি চিনি না এবং চেনার কোনো আমার প্রয়োজন নেই। এই লোকটি যে কথাগুলো বলল, আমার মনে হয় উনি গাঁজা খেয়ে আসে, নয়তো বা দামি ধরনের কোনো ধরনের নেশা করে আসে, সেই নেশায় মুগ্ধ হয়েছে এই সমস্ত কথাবার্তা বলছে। আচ্ছা, একটা আমি কথা বলি যে বাংলাদেশে কি হয়েছে কি না হয়েছে সেটা আমার দেখে কোনো দরকার নেই, ঠিক আছে? এটা 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 ভাই তোমাদের ব্যাপার। তোমাদের দেশে তোমরা কাকে নেতা করে রাখবে, কাকে নেত্রী করে রাখবে, কাকে রাখবে না, সেটা তোমাদের ব্যাপার, ঠিক আছে? সেটা আমি ছেড়েই দিলাম। তোমাদের দেশে তোমরা কাকে শাস্তি দেবে, না ফাঁসি দেবে, না তাকে তোমরা যাই করো যেভাবে শাস্তি দেবে, সেটা তোমাদের ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, এইবারে বলছে ইন্ডিয়াকে যদি ডক্টর ইউনূস বলে, যে নরেন্দ্র মোদীকে যদি বলে যে তোমাকে এইটা করতে হবে বা তোমাকে হাসিনাকে ফেরত দিতে হবে, যদি তুমি না দাও 24 ঘন্টার মধ্যে, তাহলে আমি ভারতবর্ষ পুরো তছনছ করে দেবো। ইউনূস কি বলি আর, ইউনূস ইন্ডিয়ার একটা বালও ছিটতে পারবে না, ঠিক আছে? যে চুল না, একটা চুলও ছুটতে পারবে না। আর তোরা শালা যে বকিস শালা গাঁজাকে, তোরা যে কী লেভেলের গাঁজা খাস আমি জানি না, কিন্তু শালা তোদের মধ্যে মানে এইটুকু নলেজ বা এইটুকু জ্ঞান নেই দেখছি তোরা কি বলছিস, ঠিক আছে? আজকে যদি আমরা ইন্ডিয়ার ম্যাপটাকে দেখি, যদি আমরা ভালো করে চিন্তাভাবনা করি, যদি আমরা ইন্ডিয়ার ম্যাপটাকে দেখি, তাহলে আমার তো মনে হয় পশ্চিমবঙ্গ যতটুকু বড়, তার থেকেও তো ছোটো মনে হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? আজকে পশ্চিমবঙ্গের থেকেও ছোট যদি বাংলাদেশ হয়, তো এই বাংলাদেশ ভারতবর্ষকে দখল করবে কি করে?
ঠিক আছে। আর যে আরেকটা কথা বলছে কি গাজিয়াতুল হিন্দ, গাজিয়াতুল হিন্দ মানে কি যদি নরেন্দ্র মোদী ইউনূস সরকারের কথা না শোনে তাহলে গাজিয়াতুল হিন্দ করা হবে, সারা বিশ্বের যত মুসলিম আছে সমস্ত মুসলিমকে ডেকে এনে আমরা ইন্ডিয়ার উপরে অ্যাটাক করব। বাহ, এটা কিন্তু ভাই এটা 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 একটা ভালো আইডিয়া ভাই। আরেকটা কথা আমি বলি যে এই যে আইডিয়াটা ভাই, এই আইডিয়া তোর কে দেয় আমি জানি না, আর আইডিয়াটা তোর বেশ ভালো আইডিয়া। আচ্ছা, এই আইডিয়া কিন্তু ভাই কার্যকরী হবে না, কারণ কারণ অন্য অন্য দেশের যত মুসলিম আছে তারা কিন্তু ভাই ইন্ডিয়াতে আসবে না হামলা করতে, তারা কিন্তু চাইবে না যে নিজের পায়ে নিজে কুড়াল মারতে, ঠিক আছে। আজকে যদি ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো মুসলিম কান্ট্রি আঙুল তোলে বা যদি কোনো ঝামেলা করে, সে জানে তার চিরতরে হয় পৃথিবীর ম্যাপ থেকে ঘুচে যেতে হবে, না হলে মানে সে তো গেছেই, মানে ভেবে নাও ভাই সে আর এই পৃথিবীতে নেই, ঠিক আছে। কাজেই তোদের মতো গর্ধবদের কথা শুনে আমার মনে হয় না যে বিশ্বের কোনো দেশ, বিশ্বের কোনো দেশের মুসলিম মানে বিশ্বের কোনো মুসলিম কান্ট্রি তোদেরকে সাহায্য করতে আসবে, এটা তো ভাই আমার কোনো দিক থেকেই মনে হয় না, ঠিক আছে। কুয়েত, কাতার বা এর থেকে বড় বড় যত কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রির মুসলিমরা ভাই এই বাংলাদেশের ফকিন্নি মুসলিমদেরকে একদম পছন্দ করে না। তারপর একটা কথা বলছিল যে কি মোহাম্মদ ইউনূসের কি ম্যাগনেটিভ অ্যান্ড ম্যাজিক্যাল একটা পাওয়ার আছে। আচ্ছা বাহ, ম্যাগনেটিভ অ্যান্ড ম্যাজিক্যাল পাওয়ার, যে পাওয়ারে কি করে ঘন্টি বাজাতে পারে, তারপরে কোথায় আবার কি দরজা খোলে, তারপরে আবার কি বললো সারা বিশ্বের তাবড় তাবড় লোকেরা এক মাঠে বসে খেলা দেখবে। আচ্ছা ভাই, আমি এটাই ভাবি যে এদের নেশার কথা বলে আমার তো মনে হচ্ছে ছুটে করে দেওয়া হচ্ছে। এদের মধ্যে তো নেশা না ভাই, এদের মনে হচ্ছে মানে কি বলি, মানে নেশার থেকেও যদি কোনো খারাপ দ্রব্য থাকে হয়তো এই ব্যক্তিটি সেটাই শ্রবণ করেছে করে এসব কথা বলছে। আজকে ইউনেসের ম্যাজিক্যাল অ্যান্ড ম্যাগনেটিভ কি ম্যাগনেটিভ অ্যান্ড ম্যাজিক্যাল পাওয়ার আছে, সালা যার নিজের একটু কোনো ক্ষমতা নেই দেশটাকে দাঁড় করানো, আজকে তার এক ফোঁটা কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষমতা নেই কি যে দেশকে দাঁড় করানো, দেশের অভিজাত্যকে দাঁড় করানো বা দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, মানে তার সেই ক্ষমতাটুকু নেই। আর সে নাকি আবার বলে যে পৃথিবীর বিশ্বের সব থেকে বড় বড় তাবড় লোককে এক জায়গায় নিয়ে আসবে, এক মাঠে নিয়ে আসবে। ভাই অ্যাকচুয়ালি ইউনিশ সরকারকে এরা আমি মানে বুঝতে পারছি না যে ইউনিশ সরকার ছোটো করার জন্য এসব বলছে না ভাই তাকে বড় করার জন্য বলছে। আমার তো ভাই মনে হয় যে ইউনিশ সরকারকে ছোটো করার জন্য এই সমস্ত কথা বলছে। আরে এরা এরা এইসব কথা যে কি করে পায় বা কি করে বলতে পারে, মানে এরকম কথাও বলেছে যে যদি বাংলাদেশ সরকার ইন্ডিয়া গভর্নমেন্টকে নরেন্দ্র মোদীকে বলে যে তোমাকে ফেরত দিতে হবে, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, তাহলে কিন্তু দিতেই হবে, যদি না দাও তাহলে কিন্তু তার কড়া জবাব আমরা দেব। আচ্ছা ভাই, তোরা কি ছিড়বি, কি বাটা ছিড়বি? এই ইউনিসকেই আমি বলি কি বাটা ছিড়বে ইউনিস বা যেই সরকার তোমাদের থাকুক বা যেই সরকার থাকুক, মানে কি করবে ইন্ডিয়ার এরা, কি করবে ভারতবর্ষের এটা কি করবে? এটা কিছুই করতে পারবে না ভাই, জাস্ট ওই সীমান্তের উপর থেকে ঘেউ ঘেউ করবি, ঠিক আছে। মানে রোহিঙ্গারা যেগুলো করে ভাই তোরাই সেইগুলো করতে পারবি ভাই? তোদের মধ্যে মানে মানে একটু যদি নলেজ থাকে, একটু যদি জ্ঞান থাকে, তাহলে ভাই ইন্ডিয়াটাকে নিয়ে পড়, ইন্ডিয়াটাকে নিয়ে ভারতবর্ষটাকে নিয়ে একটু রিসার্চ কর, একটু জান যে ভারতবর্ষ কত বড়, এর আয়তন কত বড়, পৃথিবীর কত বৃহত্তম দেশ, এর সার্বভৌমত্ব এবং এর সামরিক ক্ষমতা কতটা, ভাই একটু একটু জান ভাই, জান। পৃথিবীর 3 নম্বর পজিশনে আছে আমাদের ইন্ডিয়া, কিসে? মিলিটারি ক্ষমতায়, ঠিক আছে। বিশ্বের যত তাবড় তাবড় মিলিটারি আছে সেই মিলিটারি ক্ষমতার মধ্যে আজকে ভারত আছে 3 নম্বরে। সেখানে ভাই বাংলাদেশ যদি 100তেও যাও সেখানে তুমি বাংলাদেশ তুমি খুঁজে পাবে না, ঠিক আছে। সেখানে 1 নম্বরে তো ইউএসএ আছে, ঠিক আছে, তারপরে চায়না আছে, তারপরে কিন্তু ভাই আছে ইন্ডিয়া। তো এই কথাটা কিন্তু ভাই ভাবতে হবে যে আজকে ভারত কোথায় আছে, ঠিক আছে। সেইগুলো এরা না জেনে এরা কি গাজিয়াতুল হিন্দ, মাজিয়াতুল হিন্দ, চৌরঙ্গি গিন্দ এইসব করতে চাইছে। সারা তোরাই গাঁজা খেয়েই গাজিয়াতুল করবি, এই ছাড়া তোদের আর কিছু ভাই হবে না, তোদের ভাগ্যে মানে কিছু নেই মানে। আর একটা কথা আমি বলি, এরা যে বলছে যে সারা বিশ্বের মুসলিমদেরকে নিয়ে আসবে, তোমরা হয়তো জানো না কি যে কুয়েত, কাতার বা অনেক 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 জায়গা আছে যেখানকার মুসলিমরা এই বাংলাদেশের রোহিঙ্গা মুসলিমদের কি বলে জানো? এদেরকে বলে ভিখিরির বাচ্চা, বলে ফকিন্নি। তোরা তো সালা মুসলিম হয়ে ফকিন্নি, তোরা কি রে, তোদের কথা ওরা কোনোদিন শুনবে? মানে যত মানে বড়লোক কান্ট্রি আছে সেই সব কান্ট্রি, কুয়েত, কাতার বা এর থেকে বড় বড় যত কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রির মুসলিমরা
ভাই এই বাংলাদেশের ফকিন্নি মুসলিমদেরকে একদম পছন্দ করে না, এদেরকে পছন্দ করে না ভাই, এদেরকে গাডারের মাল বলে, এরা হচ্ছে ফকিন্নি মাল। তো সেই দিক থেকে তারা থোড়ি না আসবে ভাই তোমাদের সঙ্গে সাহায্য করতে কোনোদিন। আমার তো ভাই মনে হয় যে না, কোনোদিন আসবে না। আর এই বাংলাদেশের কিছু কিছু মাল আছে যারা শুধুমাত্র সারাদিন 24 ঘন্টা শুধু চিন্তা করে যে ভাই এইটা করা যাবে, ওটা করা যাবে, এর থেকে এই হবে, তার থেকে সেই হবে, শুধু এটাই ভাবি। কিন্তু আদৌ এদের এই যুক্তি বা এই কথা কোনোদিন বাস্তবে রূপ নেবে না, বা কোনোদিন সম্ভব হবে না। আমার মনে হয় এটা কোনোদিন সম্ভবপর নয়। অনেক কথাই বলেছে এই ব্যক্তিটি, অনেক কথাই বলেছে যেই কথাগুলোর কোনো মানে হয় না, যেই কথাগুলোর আমি জানি না যে ভবিষ্যতে কোনোদিন সেই কথাগুলোর কোনো সঠিক মানে বেরোবে কিনা, আমার মনে হয় না ভাই। এই অনেক কথাই বলেছে, ইন্ডিয়াকে বলছিল যে 7 সিস্টারকে নষ্ট করে দেবে। আচ্ছা ভাই, 7 সিস্টারকে নষ্ট করে দেওয়ার তুমি কে হনু ভাই, যে তুমি 7 সিস্টারকে নষ্ট করবে? ভাই 7 সিস্টার মানে এ বলতে চাইছে 7টা রাজ্য, মানে যে একসঙ্গে মিলিত হয়ে আছে সেই 7টা রাজ্যকে এরা নষ্ট করতে চাইছে। এইটুকুনি পিঁপড়ের ডিম, যার আর কি পিঁপড়ের সঙ্গে তুলনা করা যায়, ঠিক আছে? ইন্ডিয়ার সঙ্গে যদি বাংলাদেশকে তুলনা করা হয় তাহলে সেখানে পিঁপড়ে বলতে গেলেই চলে। তো তারা কিনা বলছে যে 7 সিস্টারকে নষ্ট করে দেবে। ভাই 7 সিস্টারের কোনো একটা সিস্টারকে একটু নাড়িয়ে দেখো, ঠিক আছে? যদি কোনো একটা সিস্টারকে নাড়াতে পারো তাহলে তোমরা বলো যে 7 সিস্টারকে আমরা নষ্ট করতে পেরেছি, ঠিক আছে? এরকম শুধু এই ব্যক্তিটা না, এরকম অনেক ব্যক্তি আছে বাংলাদেশে যারা দিনের পর দিন এরকম চিন্তা নিয়ে তারা ঘুমায়, এরকম চিন্তা নিয়ে তাদের সকাল হয়, এরকম চিন্তা নিয়ে তাদের বছরের পর বছর কাটে, কোনো একটা দিন এরকম চিন্তা নিয়ে তারা মরেও যাবে। মানে এই চিন্তাটা তাদের মাথায় থাকবে যে আমরা কোনো একটা সময় ভারতবর্ষকে দখল করব। হ্যাঁ ভাই, করো, তোমরা ভারতবর্ষকে দখল করো, তোমরা ভারতবর্ষই ঢুকবে, ঠিক আছে? তোমরা ভারতবর্ষে তোমার তো পশ্চিমবঙ্গ থেকেই ঢুকতে হবে, তবে তোমরা পশ্চিমবঙ্গই আসো, ঠিক আছে? তোমরা এই বাংলায় আছো, পশ্চিমবাংলায় আসো, ঠিক আছে? পশ্চিমবাংলা ক্রস করে তারপরে তোমাদের যেতে হবে ইউপি, বিহার, তারপরে উড়িষ্যা, ফেরে তারপরে তোমাদের সেই দিল্লি যেতে হবে। ভাই দিল্লি অনেক দূর, ঠিক আছে? দিল্লিতে তোমরা যাবে নরেন্দ্র মোদীকে ঘেরাওয়া করতে, নরেন্দ্র মোদীকে শিক্ষা দিতে। ভাই দিল্লি যেতে ভাই অনেক দেরি, ঠিক আছে? দিল্লি তোমরা যেতে পারবে না ভাই, আগে পশ্চিমবঙ্গে আসো, তোমরা পশ্চিমবঙ্গে ঢুকবে, আর পশ্চিমবঙ্গের মানুষগুলো গিয়ে তোমাদের দেশটাকে দখল করবে, ঠিক আছে? এই সিলেট কিছু জায়গা আছে একদম মানে নিচের দিকে, কক্সবাজার, মানে এইগুলো আস্তে আস্তে সব দখল করতে করতে ভাই দেখবে যে তোমাদের আর কিছু নেই। তোমরা ঢুকে যাবে ইন্ডিয়ার মধ্যে, আর ইন্ডিয়ার মানুষ ঢুকে যাবে বাংলাদেশের মধ্যে। আর যখনই ইন্ডিয়ার মানুষ বাংলাদেশকে একবার দখল করে ফেলবে, তো ভাই তোমরা সবাই প্যাচে পড়ে গেলে, তখন তো তোমাদের কোনো দিকেই যাওয়ার রাস্তা না, নিজের দেশে ফিরে যেতে পারবে না, এই দেশে তোমরা থাকতে পারবে। তখন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ বা ভারতবর্ষের যত মানুষ আছে, চারিদিকে যতগুলো রাজ্য আছে, সবাই যখন তোমাদেরকে চেপে ধরবে, তখন তোমরা কি চক্রভূ, আমাদের ভাষায় একটা বলে যে চক্রভূ। তোমরা, আমি জানি তোমরা বাংলাদেশের মাল তোমরা জানবে না, তোমাদের তো এইসবগুলো নেই বা এইসবগুলো তোমরা জীবনে পড়োনি। মানে এই যে চক্রভূর মধ্যে তোমরা ফেসে যাবে, ঠিক আছে? যখনই চারিদিকে, ঠিক আছে, চারিদিকে সবাই থাকবে আর মাঝখানে তোমরা পড়ে যাবে, ভাই সব দিক থেকে কিন্তু অ্যাটাক করবে, ঠিক আছে? আর সেই অ্যাটাকটা তোমাদেরকে সহ্য করতে হবে। আমি জানি না যে তোমরা সহ্য করতে পারবে কিনা, আর আমার জানার কোনো দরকারও নেই বা প্রয়োজনও নেই যে তোমরা সহ্য করতে পারবে কিনা। সহ্য না করে থাকাটাই বেটার, মানে খুব তাড়াতাড়ি আত্মসমর্পণ করে খুব তাড়াতাড়ি যুদ্ধ হার মেনে নেওয়া দরকার, নাহলে কিন্তু ভাই ফেদিয়ে পুরো 55 হয়ে যাবে, ঠিক আছে? আর এই সমস্ত মানুষ, এরকম মানুষ হাজারো আছে, লাখে আছে, যারা ভাবে যে আজকে ভারতবর্ষকে দখল করব, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চমকে দেবো, ধমকে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। কিন্তু ভাই আদৌ কিছু না, আদৌ কিছু হবে না। আর একটা কথা তোমাদের আমি বলে দিই, নরেন্দ্র মোদী দিল্লিতে আছে যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। ভাই শেখ হাসিনাকে ফেরত দেবে না, ঠিক আছে? শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কোনো কথাই ওঠে না এখানে, ঠিক আছে? আর যে আইনটার কথা তোমরা বলছিলে, যে আইনে বলা আছে যে যদি কোনো দেশের সার্বভৌমত্ব মামলায় যদি কেউ ফেসে থাকে, বা ধরুন যে ইন্ডিয়ার কেউ কারণ নামে মামলা আছে, সে বাংলাদেশে গিয়ে আর কি রয়েছে, মানে সে গা টাকা দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তাকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে তুলে দিতে হবে। আর বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়াতে থাকে তাকে সেটা তুলে দিতে হবে। মানে এই যে আইনটা, এই আইনটা কিন্তু শেখ হাসিনাই প্রণয়ন করেছিল। যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখনই সে এই আইনটা করেছিল। আর এখন ভাই সেই আইন হাসিনার বিরুদ্ধে, মানে হাসিনার পেছনে দেওয়ার জন্য তোমরা রেডি হয়ে গেছো। মানে ভাই তোমরা কি মানুষ! আর রইল কথা এটাই যে ভাই পাবে না তোমরা, ঠিক আছে? তোমরা বাংলাদেশে তোমরা যতই যা
করো, যতই খাটনি করো, যদি চেঁচামেচি করো, তোমরা ভাই শেখ হাসিনাকে পাচ্ছ না। এবার তোমরা যা করে নাও, ঠিক আছে? তোমাদের এবারে যা করতে ইচ্ছা হচ্ছে, তোমরা সীমান্ত ভেঙে এই দেশে চলে আসতে পারো, এই দেশে এসে বা সবার সঙ্গে লড়াই করতে পারো। তো লড়াই করো, তারপরে দেখা যাক তোমরা কতটা কি জিততে পারো, বা কতটা তোমরা শেখ হাসিনাকে এখান থেকে হাসিল করে তোমাদের দেশে নিয়ে যেতে পারো, নিয়ে গিয়ে তাকে তোমরা ফাঁসির দড়ি কাঠে ঝুলাতে পারো। ভাই এই স্বপ্ন নিয়েই তোমরা ঘুমাও, এই স্বপ্ন নিয়ে তোমাদের জীবনটা কাটুক, তোমাদের পরবর্তী প্রজন্ম তারাও এই স্বপ্ন নিয়ে কাটুক। ভাই এটাই হবে তোমাদের শেষ স্বপ্ন। জানি না এই স্বপ্ন তোমাদের কোনোদিন সম্পূর্ণ হবে কিনা। আর সেই সঙ্গে সঙ্গে আমি আজকে ভিডিও আমি এখানেই শেষ করবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, একদম ভাই চিন্তা করবেন না। আর দুশ্চিন্তা, মানে আমি বিশেষ করে বলবো বাংলাদেশের মানুষদেরকে, তোমরা দুশ্চিন্তা করবেন না ভাই। ওই চিন্তাটা হচ্ছে তোমাদের দুশ্চিন্তা না করে ভাই সঠিক চিন্তা করো, খাও দাও ঘুমাও আর বিন্দাসে থাকো। আর আমাদের পশ্চিমবঙ্গে এখন এসআইআর হচ্ছে ভাই, আর যারা তোমাদের এইখানে ভাই ব্রাদার যারা আছে তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে তোমরা বাংলাদেশে নিয়ে যাও ভাই, কাজে দেবে। তাহলে কিন্তু ভাই এরপরে এমন হবে ভাই এখান থেকে আর যেতে পারবে না, ঠিক আছে? তো চলো দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।